আসসালামু আলাইকুম। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিশাল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। ইরানকে নিয়ে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের মধ্যস্থতা করতেছে পাকিস্তান। পাকিস্তানের মধ্যস্থতায় এখন এই যুদ্ধবিরতি চলতেছে এপ্রিলের 7 তারিখ থেকে। 40 দিন এই যুদ্ধটা চলছে। যুদ্ধটা শুরু হয়েছে ফেব্রুয়ারির 28 তারিখে, আর যুদ্ধটা বন্ধ হয়েছে এপ্রিলের 7 তারিখে। এই 40 দিন যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যস্থতায় এখন পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতা চলতেছে, যুদ্ধবিরতি চলতেছে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনা চলতেছে। প্রথম দফায় একেবারে যুদ্ধের আলোচনার জন্য আমেরিকার উচ্চ পর্যায়ের 5 জন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসছে এপ্রিলের 12 তারিখে। ইরানের সাথে বৈঠক বসছে। সেই বৈঠকে আমেরিকার নেতৃত্ব দিয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার সহ 5 সদস্যের একটা প্রতিনিধি দল সেখানে প্রথম বৈঠক হয়। দ্বিতীয় বৈঠক হয় সুইজারল্যান্ডে জেনেভাতে। সেখানে পাকিস্তানের পক্ষে যোগদান করে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল আমেরিকা এবং ইরানের সাথে সেই আলোচনায় যোগদান করে। এই আলোচনায় যোগদান করতে যাওয়ার সময় মোসাদ আসিফ মুনির সহ পাকিস্তানের প্রতিনিধি দলকে হত্যা করার ষড়যন্ত্র করছে এবং এটা আইএসআই ব্যর্থ করে দিয়েছে। এটা ফাঁস করে দিয়েছে ব্রাজিলের একজন সাংবাদিক, ওনার নাম হলো পেপে আলেকজান্ডার। উনি ফাঁস করে দিয়েছেন যে এতদিন পর্যন্ত এটা কেউ জানতো না যে মোসাদ একটা ষড়যন্ত্র করছে পাকিস্তানের সেনা প্রধান সহ প্রতিনিধি দলকে হত্যা করার জন্য। এটা ছাপা ছিল, এটা প্রকাশ করে দিয়েছেন পেপে, ব্রাজিলিয়ান সাংবাদিক। উনি দাবি করছেন যে এটা পাকিস্তানের আইএসআই মোসাদের, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তো এই ইসরায়েল এটা প্রথম থেকে পাকিস্তান একটা মধ্যস্থতা করতেছে এই যুদ্ধবিরতির ইরানের সাথে, এটার বিরোধী এই জন্য ইসরায়েল চাচ্ছে যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ না, টানা ইরানের উপর হামলা করার জন্য এবং হামলা করে ইরানকে পর্যদস্ত করে পরাজিত করে ইরানের দখল নেওয়ার জন্য এবং ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য। যদি ইরানকে নিয়ন্ত্রণ করতে পারে মধ্যপ্রাচ্যে, তাহলে ইসরায়েলের আর কোনো শত্রু নেই, ইসরায়েলের আর কোনো ভয় নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইচ্ছা মতো তার ছড়ি ঘুরাতে পারবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে বাধা দেওয়ার মতো, প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো আর কেউ নেই। ইসরায়েল একেবারে স্বাধীনভাবে পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে পারবে। আর পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে পারলে ইসরায়েলের আর ভয় আতঙ্কের কিছু নেই। ইসরায়েল পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফেলবে এবং ইসরায়েলের ভবিষ্যৎ লক্ষ্য হলো এই ফিলিস্তিনি ভূখণ্ডের বাহিরেও সৌদি আরবের একটা অংশ, জর্ডানের একটা অংশ, ইরাকের একটা অংশ নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠন করার এবং সেখানে লেবাননের একটা অংশ থাকবে। এই 5-6টা কান্ট্রির বড় একটা অংশ নিয়ে ইসরায়েল তার ভূখণ্ড বিস্তৃত করে মধ্যপ্রাচ্য পুরো নিয়ন্ত্রণ করবে, পুরো মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এখন এই মধ্যস্থতার কারণে এটা ভেস্তে গেছে, ইসরায়েলের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে। ইসরায়েলের যে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্বপ্ন ছিল যে বৃহত্তর মধ্যপ্রাচ্য তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের ভূখণ্ডের পরিধি 3 লক্ষ বর্গ কিলোমিটারে নিয়ে যাবে, সেটা আর সম্ভব হয় না এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধে পাকিস্তান দুতালি কেন করলো? যুদ্ধ বন্ধের জন্য। কারণ এই যুদ্ধ বন্ধ করলে তো আর ইসরায়েলের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা পূর্ণ হবে না, যে তাদের ভূখণ্ড বাড়ানো এবং পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা। কারণ তাদের একমাত্র শত্রু, এটার পক্ষে সবচেয়ে বড় বাধা হলো ইরান। ইরানের জন্য এটা পারতেছিল না। আমেরিকা সহ, ইসরায়েল সহ এই একটা সুযোগ ছিল ইসরায়েল ইরানকে পরাজিত করে এই যুদ্ধের মাধ্যমে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে পুরো মধ্যপ্রাচ্য তাইলে নিয়ন্ত্রণ করতে পারবে। এদিকে পাকিস্তানকেও পরবর্তী সময় ও আক্রমণ করবে, পাকিস্তানকে দুর্বল করে ফেলবে। দাপে দাপে অন্যরা আর কোনো তার জন্য বিপদের কোনো কারণ হবে না। অন্যরা একেবারে সহজে, যেমন সৌদি আরবকে নিয়ন্ত্রণ করতেছে, আরব আমিরাত তো একেবারে ইসরায়েলের কোলে গিয়েই উঠে বসে আছে। আরব আমিরাত তো ইসরায়েলের বন্ধু রাষ্ট্র এবং সেই সাথে আপনার জর্ডান একই, জর্ডানকে যা বলে ইসরায়েল, জর্ডান তাই শুনে।
বাহরাইনের একই অবস্থা, কুয়েত, কাতার, সৌদি আরবেরও প্রায় একই অবস্থা, যায় অবস্থা। এখন যেতে পারতেছে না তারা, ইরানের এই ভয়ে ইসরায়েলের কোলে উঠতে পারতেছে না। কারণ এখানে যে ভূ রাজনৈতিক একটা সমীকরণ চলতেছে, যদি সৌদি আরব, কাতার, কুয়েত এরা গিয়া বাহরাইন এবং আরব আমিরাতের মতো ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, তাহলে সৌদি আরব সহ, কাতার, কুয়েত সহ এরা মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রক্সি বাহিনী আছে তাদের দ্বারা আক্রান্ত হতে থাকবে টানা। হুতি, সৌদি আরবের পাশে হুতি আছে, হুতির বিশাল সামরিক শক্তি আছে। হুতিরা খেয়ে না খেয়ে সামরিক শক্তি অর্জন করতেছে, যে যদি সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক করে তাহলে যে কোনো অজুহাতে হুতিরা সৌদি আরবে আক্রমণ করবে টানা। আর এই দিক থেকে লেবাননের হিজবুল্লাহ তো আছে, ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক আছে, যারা ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ, এটা সবাই জানে। এরা এদিক থেকে কুয়েত, কাতারে আক্রমণ করতে থাকবে। এই ভয়ে সৌদি আরব, কাতার, কুয়েত এরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারতেছে না, ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারতেছে না, কিন্তু ভিতরে ভিতরে তারাও রাজি, শুধু উপর দিয়ে পারতেছে না সম্পর্ক তৈরি করতে। ইরানের ভয়, ইরান মধ্যপ্রাচ্যে পুরো ঘিরে ফেলছে। ওইদিকে সিরিয়াতে ইরান সমর্থিত আরেকটা মিলিশিয়া গ্রুপ আছে, এবং পুরো মুসলিম বিশ্বের একটা সমর্থন তখন ইরানের প্রতি চলে যাবে। কারণ মুসলিম বিশ্বের অন্যান্য দেশ, বাংলাদেশও চাচ্ছে না, পাকিস্তানও চাচ্ছে না, ওইদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া তারাও চাচ্ছে না, অন্যদিকে আফ্রিকার দেশে যেসব মুসলিম কান্ট্রি আছে তারাও চাচ্ছে না ইসরায়েলের সাথে সৌদি আরব, কাতার, কুয়েত এরা সম্পর্ক স্বাভাবিক করুক। এটা করতে গেলে তাদের বিপদ আছে, এই জন্য পারতেছে না। সব সমীকরণ মিলিয়ে একটা জায়গায় আসছে, ইরান হলো সবচেয়ে বড় বাধা ইসরায়েলের জন্য, এবং সবচেয়ে বড় বিপদের কারণ হলো ইসরায়েলের ইরান। ইরানের সামরিক শক্তি যত বাড়বে, ইসরায়েল তত ভয়ে থাকবে, তত আতঙ্কে থাকবে। কারণ ইরানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্রই হুমকির মুখে, ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে। কারণ ইসরায়েলের অস্তিত্বের জন্য একমাত্র হুমকি হলো ইরান, এবং ইরানের সেই সক্ষমতা আছে। ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলছেন, আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকতো, তাইলে ইরান বহু আগে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিত, ইসরায়েলের অস্তিত্বই থাকতো না, ইসরায়েলের একেবারে অস্তিত্বহীন করে দিত। কারণ ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, এই ইসরায়েল রাষ্ট্রের কোনো বৈধতা নেই। পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কারণ হলো এটা ফিলিস্তিনিদের ভূখণ্ড অবৈধভাবে দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়েছে। এই জন্য ইসরায়েলের স্বীকৃতি দরকার, ইসরায়েলকে স্বীকৃতি কেউ দিচ্ছে না। হাতে গোনা কয়েকটা রাষ্ট্র পৃথিবীর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, আর কেউ দেয়নি। মেজরিটি পার্সেন্ট দেশই দেয়নি। ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে পৃথিবীর 20-30টা দেশ, 212টা স্বাধীন রাষ্ট্রের ভিতরে মাত্র 20-30টা দেশ স্বীকৃতি দিয়েছে, আর কেউ দেয়নি। যদি আমেরিকা সত্যি সত্যি ইসরায়েলের পাশে না থাকতো, তাহলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বহু আগে মুছে যেত, এটা থাকতে পারতো না। এটা শুধু ইরান না, ইরান আছে, ইরাক আছে, লিবিয়া আছে, সৌদি আরব আছে, কাতার, কুয়েত এরা সহ সবাই সহ ইসরায়েলের চারিদিকে হলো মুসলিম কান্ট্রি, সব এরা ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতো যে কোনো ভাবে হোক, ইসরায়েল রাষ্ট্রের একদম নিশ্চিহ্ন করে দিত এখান থেকে। কারণ তাদের কোনো বৈধতা নেই। ইসরায়েল রাষ্ট্র যে এতটুকু আসছে, এটা ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করে এটা গায়ের জোরে এখানে একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে এনে এখানে বসতি করার সুযোগ দিয়েছে। এটা জাতিসংঘের সকল সনদ লঙ্ঘন করে, জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে এখানে। তো এই বৈধতার জন্য সবচেয়ে বড় বাধা হলো ইরান। ইরান কেন এই যুদ্ধের মধ্যস্থতা, পাকিস্তান কেন এই যুদ্ধের মধ্যস্থতা করতেছে, এটা ইসরায়েলের বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো পাকিস্তান পরমাণু শক্তিধর একটা দেশ, এবং পাকিস্তান ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দিবে না। ইসরায়েল ইরানের পর সবচেয়ে বড় শত্রু যাকে চিহ্নিত করছে ওটা হলো পাকিস্তান, তারপরে শত্রু হলো চিহ্নিত করছে ওটা হলো তুরস্ককে। এই 4টা রাষ্ট্রই শক্তিশালী, এগুলি সামরিক দিক থেকে শক্তিশালী, এদের সামরিক সক্ষমতা অনেক। পাকিস্তানের তো পরমাণু অস্ত্রই আছে, এবং শক্তিশালী অনেক ধরনের ব্যালিস্টিক মিসাইল আছে, ক্রুজ মিসাইল আছে তাদের। পাকিস্তানেরও সামরিক বাহিনী খুব শক্তিশালী, এবং তুরস্কেরও একই। তুরস্ক সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী, সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক
দিক থেকে, যে ইসরায়েল রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি মনে করা হয় 1 নম্বর ইরান, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর তুরস্ক, যে অদূর ভবিষ্যতে এই দেশগুলিতে ইসরায়েল আক্রমণ করতে পারে। ইসরায়েলের এই যে এখন এই শান্তি চুক্তিটা চলতেছে, যুদ্ধ বন্ধের চুক্তিটা চলতেছে, এটা হলে ইসরায়েলের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, ধূলিসাৎ হয়ে যাবে, ইসরায়েলের কোনো লক্ষ্য অর্জন হবে না। ইসরায়েল এখান থেকে কোনো কিছু অর্জন করতে পারেনি এই 28শে ফেব্রুয়ারির আক্রমণের মাধ্যমে। ইসরায়েল যেটা অর্জন করেছে, ইসরায়েলের ভিতরে ইরান আক্রমণে একদম তছতছ করে দিয়েছে, গাজার মতো পরিণত করছে ইসরায়েলের ভিতরে 40 দিনের যুদ্ধে। ইসরায়েল দুর্বল হয়ে গেছে ইরানের আক্রমণে, ইসরায়েলের দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইসরায়েল এই এবং আমেরিকার মতো দুইটা পরাশক্তি ইরানের আক্রমণ ঠেকাতে পারেনি, এবং দুইটা পরাশক্তি একসাথে ইরানে আক্রমণ করে একসাথে তারা পরাজিত হয়েছে। ইরান একা দুইটা পরাশক্তিকে পরাজিত করছে, তাদের এখান থেকে পরাজয় অর্জন হয়েছে, পরাজয় ইরানের কাছে পরাজিত হয়েছে, ইরানের কাছে নাকে খত দিয়েছে। তাদের ব্যর্থতা পুরো বিশ্বব্যাপী দেখেছে, তাদের পরাজয় পুরো বিশ্বব্যাপী দেখেছে, পুরো বিশ্ব দেখেছে যে তারা ইরানের কাছে কিভাবে নাস্তানাবুদ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।